সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জিন্দেগি বরবাদ করে দিমু, থানার ভেতরে নারীকে বিএনপি নেতার হুমকি। ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে, একটিও কারণ নেই এর বাইরে যাওয়ার। বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির দাবি নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। 20 লাখ টাকা চাঁদা দাবি, 6 বৈষম্য বিরোধী নেতার বিরুদ্ধে মামলা। চট্টগ্রামে কর্মসূচিতে নারীকে লাথি মারা দলের কর্মীকে বহিষ্কার করেছে জামায়াত। 82 কেজি গাঁজা সহ ছাত্রদলের আহ্বায়ক আটক। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সুব্রত বাইন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জিন্দেগি বরবাদ করে দিব, থানার ভেতরে নারীকে বিএনপি নেতার হুমকি। রাজধানীর আদাবর থানায় মামলার বাদী এক নারীকে হেনস্থা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা লেদু হাসানের বিরুদ্ধে। আদাবর থানার ভেতরে ভুক্তভোগী বাদীকে ওই বিএনপি নেতার হেনস্থা করার একটি ভিডিও শুক্রবার ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায় দলবল নিয়ে থানার ভেতরে পুলিশের সঙ্গে নানা বিষয়ে কথা বলছেন লেদু হাসান আর তাদের অদূরেই বসা দুজন নারী, যাদের একজন একটি মামলার বাদী। পুলিশের সঙ্গে কথা বলার এক পর্যায়ে লেদু হাসান ওই নারীর সঙ্গে কথা বলতে শুরু করেন। এক পর্যায়ে তিনি ওই নারীকে ধমক দিয়ে বলেন, একদম চুপ না হলে কিন্তু একদম ঢোকাই দেবো, জিন্দেগি বরবাদ করে দেবো, ধ্বংস হয়ে যাবি। তখন ওই নারীকে লেদুর উদ্দেশ্যে বেশ কয়েকবার বাবা বাবা করে সম্বোধন করতে শোনা যায়। ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে, একটিও কারণ নেই এর বাইরে যাওয়ার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, ডিসেম্বরের আগে নির্বাচন দিতে হবে, এটা বাংলাদেশের মানুষের দাবি। একটিও কারণ নেই ডিসেম্বরের বাইরে নির্বাচনে যাওয়ার। সংস্কার ও নির্বাচন চলমান প্রক্রিয়া। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, সংস্কার হবে, সংস্কার আমাদের প্রধানতম এজেন্ডা। তার থেকে বেশি জরুরি ফ্যাসিবাদের বিরুদ্ধে বিচার, যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল। সবাইকে কাঠগড়ায় নিয়ে আসা হবে, এটা আমাদের সর্বোচ্চ এজেন্ডা। কিন্তু নির্বাচন বাংলাদেশের মানুষকে এই ডিসেম্বরের মধ্যে দেবেন বলে যে আশ্বস্ত করেছিলেন আমাদের সামনে, পরবর্তীতে সরে গেলেন, সেটা ঠিক করেননি। তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নেই, আপনার সামনে যুক্তি নেই। কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দেবেন, সেটার পক্ষে একটিও যুক্তি নেই। কিন্তু শুধু বলেন ডিসেম্বর থেকে জুন, কেন আসর পড়েছে আপনার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে থাকতে হবে? বিএনপির সঙ্গে আসন ভাগাভাগির দাবি নিয়ে যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে কোনো রকম আসন ভাগাভাগির সমঝোতা করছে না জাতীয় নাগরিক পার্টি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন স্পষ্ট বার্তা দিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আজ শনিবার ফেসবুকে তিনি একটি দীর্ঘ পোস্ট দিয়ে কথা জানান। হাসনাত আব্দুল্লাহ বলেন, সম্প্রতি আমরা লক্ষ্য করেছি একটি দলের প্রধান এক অনলাইন টকশোতে মন্তব্য করেছেন, এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে সিট নেগোসিয়েশন করেছে। আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম পর্দার অন্তরালে সিট নেগোসিয়েশন হয়ে গেল, একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, তাহলে দেখবেন ডিসেম্বর না, সবাই সেপ্টেম্বরে নির্বাচনের ব্যাপারে রাজি হয়ে যাবে। আসন ভাগাভাগির দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন জানিয়ে হাসনাত বলেন, আমরা উল্লেখিত রাজনীতিবিদদের প্রতি আমাদের সম্মান ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বলতে চাই, বিএনপি বা অন্য কোনো দলের সাথে আসন ভাগাভাগির সমঝোতার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। কোনো দলের সাথে বিএনপি আসন ভাগাভাগি জনিত কোনো আলোচনায় যায়নি। কাজে সম্মানিত ওই রাজনীতিবিদের বক্তব্য অসত্য ও বিভ্রান্তিকর। দল হিসাবে এনসিপি সারা দেশে সাংগঠনিক বিস্তৃতিকে প্রধান লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে। বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে এনসিপিও, এমনটা উল্লেখ করে হাসনাত বলেন, এনসিপি সম্পর্কে ভিত্তিহীন এক ইমপ্রেশন তৈরির চেষ্টা হয় যে দল গোছানোর স্বার্থে এনসিপি নির্বাচন পেছাতে চায়। আত্মপ্রকাশের পর থেকে এনসিপি বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ চেয়ে আসছে। এনসিপি বলে এসেছে, যেহেতু আওয়ামী লীগ আমলের ভুয়া নির্বাচনগুলোতে জনগণের ভোটাধিকার বাস্তবায়ন হয়নি, কাজেই আসন্ন নির্বাচন হতে হবে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন, যাতে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।
প্রশাসনিক সংস্কারগুলো সম্পন্ন করতে হবে, পাশাপাশি বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক প্রতিশ্রুত জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। 20 লাখ টাকা চাঁদা দাবি, 6 বৈষম্য বিরোধী নেতার বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের ভয় দেখিয়ে 20 লাখ টাকা চাঁদা দাবি ও 25,000 টাকা চাঁদা আদায়ের ঘটনায় ভাইরাল হওয়া ভিডিওর ঘটনায় মামলা হয়েছে। মামলায় বৈষম্য বিরোধী 6 জন স্থানীয় নেতাকে আসামি করা হয়েছে। আজ শুক্রবার রাত 8:45টায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফরিদুল ইসলাম কালের কণ্ঠকে মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। মামলায় আসামিরা হলেন প্রধান আসামি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আকাশ খান, অন্যরা হলেন ইমতিয়াজ শুভ, মোক্তার হোসেন, ইফতেকার শুভ, আসিফ ও পিয়াস ঘোষ প্রিন্স সহ 10-12 জন অজ্ঞাতনামা আসামি। নামীয় আসামিদের প্রত্যেকের পিতা অজ্ঞাত বলে এজাহারে লেখা হয়েছে। আসামিরা সকলেই বৈষম্য বিরোধী নেতাকর্মী। চট্টগ্রামে কর্মসূচিতে নারীকে লাথি মারা দলের কর্মীকে বহিষ্কার করেছে জামায়াত। চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে নারীকে লাথি মারার ঘটনায় আকাশ চৌধুরী নামে একজনকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার রাতে দলের চট্টগ্রাম মহানগরের সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে তাকে জামায়াতের কর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে। 82 কেজি গাঁজা সহ ছাত্র দলের আহ্বায়ক আটক। 82 কেজি গাঁজা সহ 4 জনকে আটক করেছে র্যাব 10। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়। বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুর থানার দোলাইরপাড় মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগরা গ্রামের রূপমিয়ার ছেলে রাসেল মাহমুদ, একই ইউনিয়নের মনরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোহাম্মদ ইউসুফ, একই উপজেলার সদর ইউনিয়নের সাতিয়ানি গ্রামের বারেক মিয়ার ছেলে সুজন ও মাধবপুর গ্রামের শরীফুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম সাব্বির। রাসেল শশীদল ইউনিয়নের ছাত্র দলের আহ্বায়ক পদে রয়েছেন। র্যাবের দাবি, রাসেল এক চিহ্নিত মাদক কারবারি। রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিলেন সুব্রত বাইন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের টার্গেট করে হামলা চালিয়ে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা ছিল শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার বাহিনীর। এছাড়াও ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কমান্ডো প্রশিক্ষণ নিয়েছেন তিনি। রিমান্ডে জেরার মুখে এসব তথ্য জানিয়েছে সুব্রত নিজেই। এছাড়াও জিজ্ঞাসাবাদে সে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। এসব তথ্যের সত্যতা যাচাই করছেন তদন্ত সংশ্লিষ্টরা। রয়ের হয়ে সে দুবাই এবং নেপালেও দায়িত্ব পালন করেছে। বাংলাদেশেও সে একাধিকবার টার্গেট মিশন নিয়ে কাজ করেছে। যুক্তরাজ্যে থাকা একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে হত্যার মিশনও তাকে দিয়েছিল সাবেক ফেসিবাদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। সুব্রতর সঙ্গে থাকা অত্যাধুনিক স্যাটেলাইট ফোন সম্পর্কেও তথ্য পেয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। ফোনটি মোল্লা মাসুদের মাধ্যমে সুব্রত বাইনের কাছে পাঠিয়েছিল র। এছাড়া বাংলাদেশে কথিত আয়নাঘরে আটক থাকা অবস্থায় বিশেষ প্রয়োজনে সুব্রত বাইনকে দূরবর্তী টার্গেটকে লক্ষ্য করে আঘাতের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দুপুরে কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয় সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদকে। ভারতের বিশেষ দুটি গোয়েন্দা সংস্থার সঙ্গে নিবিড় যোগাযোগ ছিল কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে সুব্রত প্রথমে নীরব থাকে। এক পর্যায়ে সে জানায়, রয়ের হয়ে নেপাল ও দুবাইয়েও দায়িত্ব পালন করেছে। বাংলাদেশে হত্যার মিশনের বিষয়টি কৌশলে এড়ানোর চেষ্টা করছে সুব্রত বাইন। তদন্ত কর্মকর্তাদের প্রশ্ন বানে সে আরো অনেক লোমহর্ষক তথ্য দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, 2001 সালে 23 শীর্ষ সন্ত্রাসীর তালিকা প্রকাশ করে তৎকালীন সরকার। এরপর সুব্রত বাইন তার সহযোগী মোল্লা মাসুদকে নিয়ে ভারতে পালিয়ে যায়। ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে সে যশোর আসত। যশোরের বেসপাড়া এলাকায় সে একটি বাসা ভাড়া নেয়। ওই বাসাটি স্থানীয় লালটু তাকে ভাড়া করে দিয়েছিল। ওই বাসায় সুব্রত বাইনের দ্বিতীয় স্ত্রী বিউটি ও 3 সন্তান থাকত। যশোরে বসে চাঁদার টাকা সংগ্রহ করে সুব্রত বাইন আবার কলকাতায় চলে যেত। সুব্রত বাইনকে কলকাতা পুলিশ গ্রেফতার করলে তাকে ছাড়ানোর ব্যবস্থা করে আরেক শীর্ষ সন্ত্রাসী তানভীরুল ইসলাম জয়। দার্জিলিংয়ে পড়ালেখার সুবাদে ভারতের প্রশাসনে জয়ের ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব রয়েছে। তাদের সহযোগিতায় সে সুব্রত বাইনকে জেল থেকে বের করে। জেল থেকে বের হওয়ার পর কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার SK চক্রবর্তী জয় সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে ডেকে পাঠান। তখন থেকে ওই 3 জনের ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের
এবং সেনা গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পর্ক হয় রয়ের কর্মকর্তারা সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও তাদের অপর সহযোগী মধুবাবুকে ভারতের উত্তর ও মধ্যপ্রদেশের বিভিন্ন স্থানে কমান্ডো প্রশিক্ষণ দেন। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, সুব্রত বাইন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। জিজ্ঞাসাবাদে তারা বেশ কিছু তথ্য দিয়েছে। এসব তথ্যের সত্যতা সম্পর্কে আমরা যাচাই বাছাই করছি।